আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলার শেষ মূল্য গল্পের ৯ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। পরি আমার ঠোঁটে ওর ঠোঁট মিলিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, তোমার সেই সাহস নেই এটা আমি জানি। আমি বললাম, তাই বলে তোমার ছোট বোনের সামনে? মিতু চোখে হাত দিয়ে বলল, দুলা ভাই আমি কিছুই দেখি নাই, আপনারা যা পারেন তাই করেন। আমি এবার পরীকে দূরে সরিয়ে বললাম, পরি আমাকে তোমার পছন্দ হয়েছে এটা মানি, কিন্তু আমি তো খারাপ একটা ছেলেও হতে পারি। পরি বলল, আগে কি করেছো তা আমি জানি না, এখন তো আমি তোমাকে ভালো করে দিব। আমার সাথে থাকলে তুমি এমনিই ভালো হয়ে যাবে। আমি বললাম, বিকালে কিছু খেয়ে আসতে পারি নাই, এখন আমাকে যেতে হবে, আমার খুব ক্ষুধা লেগেছে। পরি বলল, ও এই কথা, তুমি বসো আমি আসছি। পরি রুম থেকে যেতেই মিতু হাসি দিয়ে বলল, স্যার আপনি যে আমার আপুর সাথে প্রেম করেন আম্মুকে কিন্তু বলে দিব, তাড়াতাড়ি আমাকে কিছু দিয়ে মুখ বন্ধ করান, না হলে কিন্তু। আমি বললাম, ঠিক আছে, আগামী 2 দিন তোমাকে পড়াবো না, খুশি? মিতু বলল, হ্যাঁ দুলা ভাই, আমি অনেক খুশি। আমি বললাম, তোমার বোন আমাকে পাগল বানিয়ে দিবে, কেন যে তোমাকে পড়াতে এখানে আসলাম। এবার মিতু ফোন সরিয়ে বলল, যদি আপু আপনাকে জোর করে বলে প্রেম করতে তাহলে আপনি না করে দেন। আমি আপনার কিছুই হতে দিব না, কারণ আমি চাই না আপনি আপনার মনের বিরুদ্ধে গিয়ে আপুর সাথে প্রেম করেন। এমনিই কিন্তু আপু দেখতে একটু রাগী, কিন্তু বিশ্বাস করেন আপুর মনটা অনেক ভালো। আপনি ভয় পাবেন না, আমি আছি এখানে, আপনি আমার স্যার। আমার সামনে আপু আপনার গায়ে হাত তুলবে আমি এটা কখনো হতে দিব না। তবে বিশ্বাস করেন আপুর মনটা আসলেই অনেক ভালো, একবার ওর সাথে আপনি মিশে দেখেন, সত্যি ও আপনাকে ধোকা দিবে না। এর ভেতরে পরি একটা প্লেটে কিছু খাবার নিয়ে এসে বলল, তা কি নিয়ে কথা হচ্ছে শালিদুলা ভাইয়ের? আমি মিতুর দিকে তাকাতেই ও চুপ হয়ে আবার ফোনের দিকে নজর দিল। পরি আমার সামনে খাবার রেখে বলল, খেতে পারবে নাকি খাইয়ে দিতে হবে? এবার আমি পরির হাত ধরে আমার কোলে বসিয়ে ওর চোখে চোখ রেখে বললাম, তোমাকে বিশ্বাস করে আমার এই মন দিলাম, আমাকে ধোকা দিবে না তো? পরি আমার দিকে শুধু অবাক হয়ে তাকিয়ে আছে, ও হয়তো ভাবতেও পারে নাই আমি এটা করব। আমি আবার বললাম, কি হলো সিনিয়র ম্যাডাম, আমি কি বলেছি এটার উত্তর দিলে না তো? পরি শুধু বলল, এই জীবন থাকতেও না। আমি সাথে সাথে পরীকে জড়িয়ে ধরে বললাম, মনে থাকে যেন। মিতু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, ভালোবাসার জয় হোক। কিছুক্ষণ পর পরীর মুখ তুলে দেখি ও কান্না করছে। আমি পরীর চোখের পানি মুছে বললাম, হয়েছে, আপনাকে আর কান্না করতে হবে না, এখন আমাকে আপনি খাইয়ে দেন। পরী আমাকে ধীরে ধীরে খাইয়ে দিতে লাগলো। আমি বললাম, তুমি খেয়েছো তো? পরী বলল, খেয়েছি, তুমি আগে খেয়ে নাও। খাওয়া শেষে পরী আমাকে জড়িয়ে ধরে বলল, সত্যি আজকে আমি অনেক অনেক খুশি। আমি বললাম, আচ্ছা বুঝেছি, এখন তো আমাকে ছাড়বে নাকি? আমার তো এখন বাসায় যেতে হবে। পরী বলল, কেন, আজকে এখানেই থেকে যাও। আমি বললাম, আরে না, কিছু কাজ আছে আমার, এখন ছাড়ো আমাকে। পরী আমাকে ছেড়ে দিয়ে বলল, সত্যি কি তুমি চলে যাবে? আমি বললাম, হ্যাঁ যেতে তো হবেই। আর মিতু, ফোন রেখে বইটা নিয়ে বসতে পারো না? মিতু মুখ বাঁকিয়ে বলল, আপনি আমার আপুকে ছেড়ে বাসায় যেতে পারেন না? কখন থেকে তো দেখছি আপু আপনার কোলে বসে আছে। আমি এবার দাঁড়িয়ে পরীকে বললাম, এখানে থাকলে তোমার বোন আমার মান সম্মান সব শেষ করে দিবে, এখন আমি গেলাম কেমন? পরী আমার কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার ফোনটা আমার কাছে দিয়ে যাও। আমি বললাম, কেন, কি করবে? পরী বলল, ফোনের ভেতরে কিছু নাই তো আবার, নাকি কারোর সাথে প্রেমে জড়িত আছো? পরীর হাতে ফোনটা দিয়ে বললাম, মিতুকে দিয়ে পাঠিয়ে দিও ঠিক আছে, আর রবিন ফোন দিলে বলবে বাসার নিচে আসতে। পরী বলল, আমি কি এগিয়ে দিয়ে আসবো নাকি? আমি বললাম, না ম্যাডাম, তার আর দরকার নেই, আমি একাই যেতে পারবো কেমন? পরীদের বাসা থেকে বের হয়ে কিছু দূর যেতেই হঠাৎ করে রবিন আমার সামনে বাইক থামিয়ে বলল, কি ব্যাপার বন্ধু, আজকে এত খুশি খুশি লাগছে কেন? রবিনের বাইকের পেছনে বসে বললাম, কোনো একটা নির্জন জায়গায় নিয়ে চল, সেখানে বসে কিছুক্ষণ আড্ডা দিবনি। আমার কথা মতো রবিন তাই করলো, একটা মাঠের মাঝে নিয়ে গেল। সেখানে বসে রবিনকে বললাম, পরীকে হ্যাঁ বলে দিয়েছি, ভেবেছিলাম ওর সাথে প্রেম করব না, কিন্তু ওর মনটা আসলে অনেক ভালো আছে। রবিন হাসি দিয়ে বলল, এটা তো আমি আগে থেকেই জানতাম যে তুই পরীর প্রেমে পড়বি, আর তাছাড়া সিনিয়র মেয়েরা কিন্তু খুব করে ভালোবাসতে পারে। আমি বললাম, হ্যাঁ তোকে বলেছে, আর তুই বিয়ে করবি কবে বলতো? রবিন বলল, আরে বেটা, আগে তো ভালো করে প্রেম করি, পরে দেখা যাবে বিয়ে কবে করা যায়। আমি বললাম, একটা কথা তোকে বলার ছিল। রবিন বলল, হ্যাঁ বল। আমি রিয়ার বিষয়ে রবিনকে সব বললাম। রবিন সব শুনে বলল, আচ্ছা তাহলে কালকে আমরা গোয়েন্দা সেজে ওর বাসায় যাব, যেহেতু রিয়া আমার শালি হয় তাহলে ওর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে নাকি? রবিনের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল। বাসায় যাওয়ার সময় রবিনকে বললাম, চল হেঁটেই যাই, তাছাড়া বাসায় গিয়ে আর কি বা করব। রবিনও বলল, ঠিক আছে চল তাহলে।
কিছুক্ষণ যাওয়ার পর একটা নির্জন গলি পড়ল। এখানে এত বেশি মানুষ আসে না, এজন্য রবিন বলল জায়গাটা বেশি একটা ভালো না, তুই বাইকে ওঠ। এই কথাটা বলতে দেরি হলো, আর হঠাৎ করে সেই দিন যে একটা ছেলে কলেজে বলেছিল আমি পরীকে খুব পছন্দ করি, সেই ছেলেটার বন্ধু আমাদের বাইকের সামনে এসে দাঁড়ালো, হাতে একটা চাইনিজ কুড়াল, যেটা দেখে আমরা একটু ভয় পেয়ে গেলাম। রবিন ওকে দেখে বলল, দেখ তোর সাথে আমরা ঝগড়া করতে এখানে আসি নাই, আমাদের পথ ছেড়ে দাঁড়া, আমাদেরকে আমাদের মতো যেতে দে। ছেলেটা উল্টো আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল, সেই দিন বলেছিলাম না তোর গলা কেটে হাতে ধরিয়ে দিব, মনে আছে? আমি আবার যা বলি তাই করি, আজকে তোরা দুই বন্ধুর মাঝে কেউ বেঁচে ফিরতে পারবি না। ছেলেটার কথা শুনে মেজাজ পুরাই খারাপ হয়ে গেল। পকেট থেকে পিস্তলটা বের করে সরাসরি ছেলেটার কপাল বরাবর বসিয়ে দিলাম, আর তখন ওই ছেলেটা ধপ করে নিচে পড়ে গেল। রবিন তাড়াতাড়ি আমাকে এখান থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল, তুই এটা কি করলি বন্ধু? আমি বললাম, কি করলাম মানে? ও আমাদের মারবে বলছিল, তোর কি মনে হয় ও আমাদের ছেড়ে দিত? যা করেছি ভালোই করেছি। রবিন বলল, তাই বলে সাধারণ একটা কথার জন্য তুই গুলি করে দিবি? আমি বললাম, ধুর, এত চিন্তা করিস না তো, বাসায় গিয়ে মাথা ঠান্ডা কর, আর আমি জানি তুই আমার কিছু হতে দিবি না, তোর উপর আমার ভরসা আছে। রবিন চুপচাপ বাসার সামনে আমাকে নামিয়ে দিয়ে বলল, যা করেছিস ভালোই হয়েছে, আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি বিষয়টা দেখব। আমি বললাম, কলেজে কি তুই পরীর মতো নেতা হতে চাস? রবিন বলল, না ভাই, আমার লাগবে না, এখন তোর ভিতরে আমি যে সাহস দেখলাম, তোর সামনে পরী কেন কেউ টিকবে না। রবিনের পকেটে পিস্তল দিয়ে বললাম, এটাকে কয়েকদিন একটু সুরক্ষিত জায়গায় রাখ, এমনি এটা গরম হয়ে আছে কেমন। রবিন আর কিছু না বলে বাইক নিয়ে চলে গেল। আমি বাসার ভেতরে ঢুকে উপরে গেলাম, হাত মুখ ভালো করে ধুয়ে ছাদে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর পেছন থেকে কিসের যেন একটা শব্দ ভেসে আসলো, এজন্য পেছন ফিরে তাকালাম, আর পেছনে তাকিয়ে দেখি পরী দাঁড়িয়ে আছে। আমি তো ওকে দেখে বললাম, আরে পরী, তুমি এত রাতে এখানে কিভাবে আসলে? পরী আমার সামনে এসে বলল, আমি তো একা আসি নাই, বাবা মাও এসেছে, নিচে হয়তো আন্টির সাথে কথা বলছে উনারা, আর আমি তোমার সাথে কথা বলতে এখানে চলে এলাম। কেমন হয়েছে বলো তো? আমি পরীর হাত ধরে আমার পাশে বসিয়ে বললাম, অনেক ভালো হয়েছে। এখন বলো তো তুমি কেমন আছো? পরী আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, তোমাকে ছাড়া থাকতে আমার যে খুব কষ্ট হয়, মন চায় সবসময় তোমাকে এই বুকের মাঝে আগলে রাখি। আমি বললাম, ও মা, তাই নাকি? পরী বলল, হুম গো, আর এই নাও তোমার ফোন। আমি বললাম, তা আমার ফোন নিয়ে তুমি কি দেখলে? আমি কারোর সাথে প্রেম করছি নাকি এটা দেখলে, তাই না? পরী বলল, আরে না, তোমার ফোন নাম্বার, তোমার ফেসবুক আইডি এসব নিলাম। আমি বললাম, আমি তো ভেবেছিলাম আমাকে হয়তো তুমি সন্দেহ করছো। পরী বলল, পাগল হয়েছ তুমি? আমি বললাম, আচ্ছা পরী, তোমার বাবা মা যদি আমাদের এই সম্পর্ক মেনে না নেয়? আমি তো তোমার থেকে অনেক ছোট। পরী বলল, হ্যাঁ তোমাকে বলেছে, আমি এই বিষয়ে আম্মুর সাথে কথা বলবো, আর আমি যা বলি আমার পরিবারের সবাই তাই করে। আমি বললাম, পরী, তোমাকে একটা কথা বলবো? পরী বলল, হুম বলো। আমি বললাম, তুমি জানো আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি এতিম একটা ছেলে। পরী বলল, তোমার কে আছে কি না আছে এটা আমার জেনে কোনো লাভ নেই, তুমি শুধু আমার হয়ে থেকো তাহলেই হবে। আমি বললাম, আমার কেন জানি মন বলছে তুমি আমার কাছ থেকে খুব শীঘ্রই হারিয়ে যাবে। পরী আমার ঠোঁটে চুমু দিয়ে বলল, এমন কোনোদিনও হবে না, আমি শুধু তোমার। আজকে থেকে যদি বেঁচে থাকি, প্রতিটা সময় প্রতিটা মিনিট শুধু তোমার জন্যই বেঁচে থাকবো। আমি পরীকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, আমি আগে ভাবতাম আমার এই পৃথিবীতে কেউ নেই, কিন্তু তুমি যখন আমার পাশে দাঁড়ালে তখন আমি একটু সাহস পেলাম। পরী বলল, এসব কথা বাদ দাও তো, দেখো না আজকের আকাশটা কতটা সুন্দর লাগছে। আমি বললাম, তোমার থেকে তো বেশি না। পরী বলল, সত্যি আমি সুন্দর তো? আমি বললাম, হ্যাঁ অনেক সুন্দর, যেটা প্রকাশ করার মতো নয়। কি সুন্দর প্রেম! এই মাঝরাতে তোমরা ছাদে বসে প্রেম করছো, লজ্জা করছে না? পরীকে ছেড়ে পেছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি হাসি দিয়ে বললাম, এখানে জরুরি একটা মিটিং চলছে, আর এর ভেতরে তুমি হঠাৎ করে এখানে কেন আসলে? রিয়া পরীর দিকে তাকিয়ে বলল, আপু, আঙ্কেল আন্টি নিচে দাঁড়িয়ে আছে, তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে। পরী আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আজকে আসি বাবু, কেমন? পরে কথা হবে, আর কালকে আমি একটু কলেজে দেরিতে যাব, কিছু মনে করবে না। এই কথা বলে পরী চলে গেল। পরী যাওয়ার পর রিয়া বলল, তা কবে থেকে এসব চলছে? আমি বললাম, তুমি বলেছ পরী ভালো একটা মেয়ে, এজন্য ওকে না করতে পারলাম না। রিয়া বলল, এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারলেন? আমি বলেছি দেখে আপনি প্রেম করবেন? বাহ! আমি বললাম, বাদ দাও এসব, তা বিয়ের কাজ কতটুকু এগোলো? রিয়া বলল, অনেকটাই, যেটা বলার বাহিরে। আচ্ছা আমি গেলাম, এমনি অনেক রাত হয়ে গেছে। আমি বললাম, আজকে আমার বাসায় থেকে যাও, পরে বলবে আমি তোমাকে আমার বাসায় থাকার জন্য বলি নাই। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ও তা আপনি কি নিজ মুখে এই কথা বলছেন নাকি? ঠিক আছে চলেন, দেখি আপনার কত বড় সাহস।
আমি দৌড় দিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে বললাম, আমাকে তো কুত্তা কামড় দিয়েছে, নিজের মান সম্মান আরেকজনের হাতে তুলে দিব। রিয়া বলল, আচ্ছা আপনি এত ভীতু কেন? আমি বললাম, কে বলেছে আমি ভীতু? রিয়া বলল, তাহলে দরজা খুলেন, দেখি কতটা সাহস আছে আপনার। আমি বললাম, আরে যাও, তোমাকে আমি বলছি দেখে তোমার থাকতে হবে? আমি একটা ছেলে আর তুমি একটা মেয়ে, পরে যদি। রিয়া বলল, পরি আপুকে ফোন করে বলবো নাকি এসব কথা? আমি বললাম, বোন তোর পায়ে পড়ি, তুই এখান থেকে